আপনি কি চিন্তা করতে পারেন একটা অন্ধকার অসীমতার কথা, যেখানে আপনি যেদিকেই তাকান না কেন হয় অন্ধকার শূন্যতা অথবা নক্ষত্রের সমাহার, গ্রহ এবং উপগ্রহ। আপনি এই অসীমতার কথা চিন্তা করেও শেষ করতে পারবেন না। এটাই হলো আমাদের মহাবিশ্বের সৌন্দর্য। তবে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষের করা সবচেয়ে দারুণ প্রশ্নটি হতে পারে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল? আরো হতে পারে শূন্যতা থেকে গ্যালাক্সি, নক্ষত্র কিভাবে তৈরি হলো? আজকের ভিডিওতে আমরা মানব ইতিহাসে জানা একটি শ্রেষ্ঠ গল্প বলবো, মহাবিশ্বের গল্প। গণিতে খুবই মৌলিক একটি স্বীকার্য হলো বিন্দুর কোনো বাস্তব আকৃতি বা অস্তিত্ব থাকতে পারে না। আমরা শুধু হিসাবের সুবিধার জন্যই বিন্দু ধরে নিই। প্রকৃতপক্ষে খাতায় বিন্দু আঁকলেও আমরা যদি জুম ইন করি তাহলে সেটা একটি বৃত্তই হবে। তেমনি সৃষ্টির পূর্বে আমাদের মহাবিশ্ব ছিল খুবই সংকুচিত, ইনফিনিটিজিমালি স্মল বিন্দু। এই অবস্থাকে বলা হয় সুপার অ্যাটম স্টেট, অর্থাৎ মহাবিশ্ব শুধুমাত্র একটি সুপার অ্যাটম ছিল। ফিজিক্সের একটি মৌলিক সূত্র হলো শক্তিকে ধ্বংস করা যায় না, শুধুমাত্র এর রূপান্তর সম্ভব। এটি পাওয়া যায় থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে। অর্থাৎ আমাদের মহাবিশ্বে এখন যে পরিমাণ শক্তি আছে, অতি সংকুচিত অবস্থায়ও একই পরিমাণ শক্তি ছিল। এত বিপুল পরিমাণ শক্তি ইনফিনিটলি ছোট জায়গায় আবদ্ধ থাকলে তার ডেনসিটি হবে অনেক, তাপমাত্রা হবে অনেক বেশি। এই অতি ডেন্স বস্তুটা বিস্ফোরিত হবে, ছড়িয়ে যাবে চারদিকে। এভাবে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে যাওয়াটাকেই বলে বিগ ব্যাং। বিগ ব্যাং তত্ত্বই হলো মহাবিশ্বের সৃষ্টি নিয়ে আমাদের কাছে থাকা সবচেয়ে কার্যকর তত্ত্ব। মহাবিশ্ব ছড়াতে থাকে খুবই ধীরে, অর্থাৎ এর প্রসারণ হার ছিল অনেক কম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মহাবিশ্ব কিসে প্রসারিত হচ্ছিল? আসলে এ প্রশ্নের কোনো অর্থ নেই, কারণ মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে স্পেস টাইম বলে কিছু ছিলই না। তাই মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছিল, অর্থাৎ স্পেস টাইম নিজেই প্রসারিত হয়ে মহাবিশ্বের জন্ম দিচ্ছিল। ইউনিভার্সের এই ধীর গতির প্রসারণের ফলে কখনোই আজকের মহাবিশ্ব তৈরি হতে পারত না, কিন্তু মহাবিশ্বের প্রসারণ হঠাৎ বেড়ে যায়। মহাবিশ্ব অকল্পনীয় গতিতে প্রসারিত হতে থাকে। অনেক বিজ্ঞানীর মতে মহাবিশ্ব আলোর চেয়েও বেশি বেগে প্রসারিত হচ্ছে। ধীরে ধীরে ফোর্স গুলো আলাদা হতে থাকে, অর্থাৎ মহাবিশ্বের প্রাথমিক পর্যায়ে মহাবিশ্বের সব মৌলিক ফোর্স গুলো একসাথে ছিল। এগুলো মহাবিশ্বের প্রসারণের সাথে সাথে আলাদা হয়ে যায়। উল্লেখ্য যে মহাবিশ্বের অতি উচ্চ তাপমাত্রা ও ডেনসিটি এর কারণে ফোর্স গুলো একসাথে ছিল। মহাবিশ্বে প্রথম ম্যাটারের উৎপত্তি কিভাবে হয়েছিল? আমাদের কাছে থাকা এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হলো কোয়ান্টাম পর্যায়ে, অর্থাৎ অতি ক্ষুদ্র স্কেলে শূন্য থেকে শক্তি নিয়ে কিছু পার্টিকেল তৈরি হওয়া। এই পার্টিকেলের সাথে তৈরি হয় একই পরিমাণ অ্যান্টি পার্টিকেল। এগুলো একে অপরের সাথে সংঘর্ষে ধ্বংস হয়ে যায়, কিন্তু এটা ঘটে অতি ক্ষুদ্র সময়ের জন্য। এভাবে মহাবিশ্বে কিছু পার্টিকেল ও অ্যান্টি পার্টিকেলের জন্ম হয়, সংঘর্ষ হয় ও ধ্বংস হয়। এরকম চলতে থাকলে মহাবিশ্বে কখনোই ম্যাটারের উৎপত্তি হতো না। কিন্তু কোন একটা বিশেষ কারণে আজকের মহাবিশ্ব পার্টিকেল দিয়ে তৈরি, অর্থাৎ পার্টিকেল ও অ্যান্টি পার্টিকেলের সংঘর্ষে কিছু পার্টিকেল বেঁচে যায়, যা আজকের গ্রহ, নক্ষত্র ও আমাদের রূপ দেয়। এই বেঁচে যাওয়া পার্টিকেল গুলো ছিল কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে তৈরি হওয়া পার্টিকেলের বিলিয়ন ভাগের এক ভাগ। এখন ফোর্স গুলো যেহেতু আলাদা হয়ে গিয়েছে, তাই গ্লুয়ন পার্টিকেল গুলো কোয়ার্ক গুলোকে স্ট্রিং এর মতো অ্যাট্রাক্ট করে তৈরি করবে হ্যাড্রন, অর্থাৎ পরমাণুর প্রোটন ও নিউট্রন। এগুলোর মাধ্যমে তৈরি হয় প্রথম অ্যাটম, হাইড্রোজেন। মহাবিশ্বের প্রথম এলিমেন্ট হাইড্রোজেন থেকে ধীরে ধীরে তৈরি হয় হিলিয়াম। এই প্রসেসকে বলা হয় নিউক্লিওসিনথেসিস। এটা অনেক জটিল প্রক্রিয়া এবং আজকের ভিডিওতে আমরা এর ব্যাখ্যায় যাব না। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কারণে মহাবিশ্বের বিভিন্ন স্থানে ডেনসিটির পার্থক্য দেখা যায়। এভাবে যে জায়গাগুলো বেশি ডেন্স সেখানে তৈরি হয় হাইড্রোজেন ও হিলিয়ামের ক্লাউড এবং শুরু হয় ফিউশন প্রক্রিয়া। হাইড্রোজেন ও হিলিয়াম গুলো নিজেদের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সে ভেঙে গিয়ে এ প্রক্রিয়া শুরু করে। ধীরে ধীরে সবচেয়ে ডেন্স জায়গায় সব ম্যাটার জমা হয় এবং তৈরি হয় প্রোটোস্টার। কালের ক্রমে প্রোটোস্টার গুলো তাপমাত্রা বাড়িয়ে রূপ নেয় নক্ষত্র বা স্টারে। এই স্টার গুলো আরো অনেক বড়
অঞ্চল জুড়ে থাকে। ফলে বৃহৎভাবে দেখলে এমন আরো জায়গা দেখা যায় যেখানে স্টার ম্যাটার গুলো জমা হচ্ছে। এই বৃহৎ জায়গাগুলোকে বলে গ্যালাক্সি। গ্যালাক্সি ও স্টারের মতো ডেনসিটির পার্থক্যের কারণে তৈরি হয়। গ্যালাক্সি এর ফরমেশন নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে সুপারনোভার মাধ্যমে স্টার ধ্বংস হয়ে যে স্টারডাস্ট পাওয়া যায় তা গ্যালাক্সি তৈরিতে ভূমিকা রাখে এবং নতুন স্টার এর জন্ম দেয়। আবার নতুন স্টারের জন্মের সময় স্টারডাস্ট গুলোর 99.99% দিয়েই নতুন স্টারের জন্ম হয়। বাকি 0.01% দিয়ে তৈরি হয় প্ল্যানেট, স্যাটেলাইট ইত্যাদি। অর্থাৎ স্টারের জন্ম শুধু একটা চেইন প্রসেস। প্রথম স্টার গুলোর কোরে তৈরি হয় হাইড্রোজেন, হিলিয়ামের চেয়ে ভারী কিছু মৌল। এই মৌলগুলোর পার্টিকেল আবার স্টার তৈরি করে এবং কোরে তৈরি হয় আরো ভারী মৌল। আয়রনের পর আর কোনো মৌল তৈরি সম্ভব হয় না। তখন স্টারের হাইড্রোজেন, হিলিয়াম সহ সব জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে যায় এবং অতিরিক্ত প্রেসারের কারণে স্টার এক্সপ্লোড হয়ে সুপারনোভা হয়। এক্ষেত্রে সুপারনোভা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আপনাদের জানার ইচ্ছা থাকলে সে সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও বানানো সম্ভব। আবার গ্যালাক্সি গুলোর মধ্যে কলিশন হয়। 2 বা তার চেয়ে বেশি গ্যালাক্সি মিলে তৈরি হয় অনেক বড় গ্যালাক্সি। যেমন প্রায় 4.5 বিলিয়ন বছরের মধ্যে মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি এর মধ্যে সংঘর্ষ হবে এবং তৈরি হবে আরো বৃহৎ গ্যালাক্সি। এভাবে বহু বিলিয়ন বছরের পরিবর্তনে মহাবিশ্ব আজকের আকারে এসেছে। মহাবিশ্বের বৈশিষ্ট্য অর্থাৎ প্রকৃতির বৈশিষ্ট্যই হলো পরিবর্তিত হওয়া, কনস্ট্যান্টলি চেঞ্জিং। যে কোনো বিজ্ঞান আগ্রহী ব্যক্তি এই পরিবর্তনশীল অসীমতার মধ্যে খুঁজে নিতে পারে সীমাহীন আনন্দ। প্রাচীন বিজ্ঞানীরা তারায় উজ্জ্বল রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবতেন কি আছে ওই দূরে, কোন রহস্য লুকিয়ে আছে আমাদের জন্য, কিভাবে সৃষ্টি হলো এসব। এই সৃষ্টির রহস্য খুঁজে নেওয়া যেতে পারে 13.8 বিলিয়ন বছরের মহাবিশ্বের কাহিনীতে। আজকের ভিডিওতে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের জন্য। এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যেন কোনো ভিডিও মিস না হয়। ভিডিওটি অবশ্যই বন্ধু মহলে শেয়ার করে দিবেন। দেখা হবে অসীম পথে।